আজ একটা অভূতপূর্ব অনুষ্ঠানের সম্মুখীন আমরা হতে চলেছি। উপস্থিত সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানে যেটা আমরা এর আগে হয়তো কখনো সেভাবে আমাদের স্মরণে নেই বা অভিজ্ঞতা আমরা অর্জন করিনি, সেটা একটা অজানা একটা গভীর তত্ত্ব কিংবা তথ্য যেটা আজকে আবিষ্কৃত হবে। ভোকাল সায়েন্স বা স্বর বিজ্ঞান। আমরা যে কথা বলি, আমরা যে গান শুনি, আমরা যে কবিতা বলি, আমরা যে কবিতা শুনি, সমস্ত শব্দ আমাদের শরীরে যেভাবে তৈরি হয়, কিভাবে তৈরি হয়, সেটা কিছুটা ধারণা আমাদের রয়েছে। কিন্তু সেটাকে অনুশীলনের মধ্যে দিয়ে আরো কি করে সেটাকে তার সুর, তার স্বর সবকিছু বদলে দেওয়া যেতে পারে, আরো ভালো করা যেতে পারে, তার জন্য যে অনুশীলন দরকার, তার জন্য একটা বিজ্ঞান, তাকে বলা হচ্ছে ভোকাল সায়েন্স বা স্বর বিজ্ঞান। এই ব্যাপারে বিষ্ণুপুর ঘরানার প্রবাদ প্রতিম শিল্পী পণ্ডিত শান্তনু বন্দ্যোপাধ্যায় আমাদের আলোকপাত করবেন। এছাড়া আরেকটা অনুষ্ঠানের সাথে সাথে আমরা তার রসও নিশ্চয়ই আহরণ করব। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বিষ্ণুপুর ঘরানার কিছু অপ্রচলিত রাগের উপরে বহু রবীন্দ্রসঙ্গীত রচনা করেছিলেন। সেই সমস্ত গান আমরা আজকে অবশ্যই শুনবো ওনার কাছে, এবং ওনাকে সাহায্য করবেন মঞ্চে রয়েছেন তবলাতে শ্রী গোবিন্দ অধিকারী, দুঃখিত, শ্রী গোবিন্দ চক্রবর্তী রয়েছেন তবলায়, এবং হারমোনিয়ামে শ্রী অর্ণব বসু। ফলত বেশি কথা না বলে আমরা মূল অনুষ্ঠানের মধ্যেই চলে যাই। আমি পণ্ডিত শান্তনু বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব অনুষ্ঠান শুরু করতে। ধন্যবাদ। প্রায় 1 মাস আগে হঠাৎ ডিসিশন নিয়ে যে এরকম একটা অনুষ্ঠান করব, তার কত প্ল্যান, কত পরিকল্পনা, তার সঙ্গে ভেবেছিলাম কিভাবে শুরু করব, কি বলবো। আমার প্রত্যেকটা অনুষ্ঠানে একটা করে স্লোগান থাকে, কিন্তু যে স্লোগানটা নিয়ে বলবো ভেবেছিলাম, বোধহয় ওপরের কোনো শক্তি আছে, সে ব্যঙ্গ করে বলল তার উল্টো স্লোগানটাই বল। তো সেটাই আগে বলি, ভালো গান করা যাবে না যদি গলা খারাপ থাকে। তো এত গরমে সর্দি গর্মি হয়ে ভয়েস ফেল করেছে, অতি কষ্টে আমার বন্ধু ডাক্তার, ছাত্র ডাক্তার যারা আছেন তাদের সাহায্যে কথা বলার মতো ক্ষমতা অর্জন করেছি। তো তখন একটু হতাশ হলাম, ভাবলাম যে তাহলে যে ভোকাল সায়েন্স নিয়ে এত আনন্দ পাই, এত গর্ব অনুভব করি, সেটা কি তাহলে বৃথাই যাবে? তারপরই মনে হলো যে এই কয়েকদিন আগে বিশ্বকাপের একজন বিখ্যাত ফুটবলার হাঁটুতে চোট পেয়ে 3-4 সপ্তাহ ধরে বিশ্রামে আছেন, বোধহয় বিশ্বকাপ খেলতে পারবেন না। তাকে, এবং যিনি চোটটা লাগিয়েছেন আরেকজন অপোনেন্ট পার্টির আরেকজন ফুটবলার, তাকে বলেছে যে তুমি আমাদের দেশে এলে তোমার জন্য একটা বুলেট প্রাপ্য রইল। তার মানে শুধু গলার ক্ষেত্রে নয়, খেলাধুলার ক্ষেত্রে চোট যদি লাগে বা আহত হয়ে যায়, তখন তো কিছু করার থাকে না। আবার আনন্দ জাগে যখন নতুন নতুন টেকনিক বের করি, সেই টেকনিকগুলো যখন আমার ছাত্রছাত্রীরা সাকসেসের সঙ্গে অ্যাপ্লাই করতে পারে,
তখন মনে হয় যে এখানেই ভোকাল সায়েন্সের জয়। এই যেমন কিছুদিন আগে 2 সপ্তাহ আগে আমার সেই ছাত্রী এসছে, আশা করি এসছে, তো দেখতে তো পাচ্ছি না, তো তার ওপর দিকে রবীন্দ্রসঙ্গীত গান, খুব প্রথিত যশা শিল্পী, তার ওপরের দিকটা একটু বলছে যে আমার কষ্ট হচ্ছে, তো তাকে একটা টেকনিক বললাম, টেকনিক বলার সঙ্গে সঙ্গে গলাটা খুলে গেল। এই যে আনন্দ, এর তো কোনো তুলনা নেই। তখন ভাবলাম যে আমি একটা এমন অনুষ্ঠান করব এবার যে যাতে গলার উন্নতি এটাও থাকে, আবার আমাদের বিষ্ণুপুর ঘরানাতে বেশ কিছু রেয়ার রাগস আছে, সেই রাগগুলো একটু আলোচনা করা, যেগুলো রবীন্দ্রনাথের গানে ব্যবহৃত হয়েছে, সেরকম কয়েকটা আলোচনাও করব। আবার ভোকাল সায়েন্সটাও থাকবে। ভোকাল সায়েন্স আমি যখন অনেকে রেজিস্ট্রেশন করছিলেন দেখছিলাম বেশিরভাগ যারা শ্রোতা এসছেন এখানে আমায় বলছেন যে গলাটা কি করে ঠিক রাখা যায়, গলাটা কি করে বয়সের সঙ্গে সঙ্গে গলা ডিটোরিয়েট করছে, এগুলো নিয়ে যদি আলোচনা করা যায় খুব ভালো হয়। ঠিকই তো, বয়সের সঙ্গে সঙ্গে একটা কথা আছে না, এতক্ষণ যিনি প্রারম্ভিক সূচনা করলেন ডক্টর সুমিত ঘোষাল, উনি শুধু বিদগ্ধ চিকিৎসক নন, উনি একজন অসাধারণ নাট্যশিল্পী এবং অভিনেতা। তো আমি ওকে ডক্টর ঘোষ, আমরা দুজনে অত্যন্ত ক্লোজ ফ্রেন্ড, বোজম ফ্রেন্ড। তো আমি ওকে ডক্টর ঘোষাল বলি, উনি আমায় গুরুজি বলেন, কারণ ওনার স্ত্রী রুমা আমার ছাত্রী। তো সেই অভিনেতার ভাষায় বলি, দেহ পটে শনে নট সকলই হারায়। বয়সের সঙ্গে সঙ্গে তো যাবেই, গলা পড়ে যাবে, কিন্তু ভেবে দেখুন যারা বয়স্ক শিল্পী তারাও তো অবলীলাক্রমে অভিনয় করে যান। তেমনি গানের ক্ষেত্রে আমি একজনের উদাহরণ দিতে পারি, যিনি অবলীলাক্রমে 88 বছর বয়সেও সিংহের মতো গান করে যাচ্ছেন, আমার পিতা সঙ্গীতাচার্য অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। মজার ব্যাপার কি জানেন, প্রথম দিকে বাবা ভোকাল সায়েন্সটা মানতেন না, বলে আমার তো বেশ চলেই যাচ্ছে, দরকারটা কি। কিন্তু আস্তে 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 তিনি বিশ্বাস করলেন। তারপর বেশ কিছুদিন আগে বিশ্বভারতীতে একটা ওয়ার্কশপে যখন খুব সাড়া পড়ে গেল, তখন বাবা বললেন যে না, তাহলে আমি বোধহয় ভুল, তুই ঠিক কাজ করছিস। অথচ সবচেয়ে মজার কি জানেন, আমি কিন্তু ভোকাল সায়েন্সের প্রাথমিক যে কিউরিওসিটি সেটা বাবার কিছু খাতা থেকে পেয়েছিলাম। ভাবুন 1950 সালে, সে খাতা এখন আমাদের বাড়িতে আছে। মেডিকেল জার্নাল দেখে দেখে মানুষের কানের ছবি আঁকা, গলার ছবি আঁকা, এগুলো সব ডিটেনে এঁকে রেখে দিয়েছিলেন জানবার জন্য। তো সেই কারণে যে পেছনে যে ছবিটা দেখছেন না, এত বড় অন্যায় যে 3 জন স্টলওয়ার্ডের সঙ্গে আমার মতো একজন মূর্খের ছবি লাগিয়েছে। এদিকে আছেন গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, আমার দাদুর গুরু, দাদুর কাকা, তারপরে আমার দাদু সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারপর বাবা। এর জন্য কিন্তু আমি দায়ী নই, সমস্ত দায়ী হচ্ছে আমার আরেক ছাত্র পার্থ। তো শুরু করবার সময় এবার বলি সেই স্লোগানটা, যে স্লোগানটা আমি প্রথমেই বলতে চেয়েছিলাম, যে কথা বলতে পারে সে গান করতে পারে। এটা শোনার পরেই হয়তো অনেকে চমকে উঠবেন, এ আবার কি কথা, কথা বলতে পারলে গান করতে পারবে? তাহলে তো সকলেই গাইয়ে হয়ে যেত। হ্যাঁ, হতো, কিন্তু তার সঙ্গে একটা শর্ত আছে। ওই যেমন রেস্টুরেন্টে বা অন্য জায়গাতে শর্ত দেয়া থাকে না, যে স্টার্ট দিয়ে শর্তাবলী প্রযোজ্য, ঠিক সেই রকম একটা শর্ত আছে। সেটা হচ্ছে যদি না গলায় কোনো ডিফেক্ট না থাকে, গানের যদি ডিফেক্ট না থাকে। এই শুরু হয়ে গেল ভোকাল সায়েন্স নিয়ে গল্প করা। আমি কিন্তু একদম আড্ডার ছলে করব। যা যা প্রশ্ন কখনো নিজের মনে চেপে রাখবেন না, মনে রাখবেন না দয়া করে যে আমি স্টেজে বসে আছি বলে আমি কেউ হয়ে কিছু একটা হয়ে গেছি, কিচ্ছু না। আমি আপনাদের মতোই, আমি এটা নিয়ে চিন্তা করছি বলে হয়তো আলোচনাটা একটু বেশিক্ষণ করতে পারবো। যা যা প্রশ্ন আছে আমাকে নির্দ্বিধায় করতে পারেন। এবার আমি আসি যে কেন বলছি যে যে কথা বলতে পারে সে গান করতে পারে।